সেই দিন এখানে খাওয়া দাওয়া করেছিলাম। বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল এই পুরাতন বিল্ডিংয়ের নিচের তলায়, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। সেই আজকে 2004 সাল আর 2025 সাল, দীর্ঘ প্রায় 24 বছর পর আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে কিছু কথা বলার এবং প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের স্মরণ সভা এবং তাদেরকে স্মরণ করার যে সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জনাব মরহুম এন এ চৌধুরী সাহেব। পারিবারিকভাবে আমাদের একটা সম্পর্ক ছিল, ওনারাও চৌধুরী ছিল, আমরাও চৌধুরী ছিলাম। আমরা প্রজাবিলি এবং খাস জমি এই দুই ভাগে বিভক্ত হয়েই আমরা এই সাতকানিয়ার মধ্যে কাজ করেছি। সম্মানিত, আজকে যারা উপস্থিত হয়েছেন, একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বড় কঠিন কাজ। আমি দুইবারের জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি। সাতকানিয়াতে একটা আদর্শ মহিলা কলেজ করেছি, যেটা এখন ডিগ্রি মানে। লোহাগাড়াতেও ঠিক সেইভাবে চুনতি মহিলা মাদ্রাসা করেছি। আমি একটু নারী শিক্ষার ব্যাপারে আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল। আপনারা সবাই স্বীকার করবেন, আমাদের এই দক্ষিণ কাঞ্চনা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এইখানের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেইটা কাঞ্চনা উচ্চ বিদ্যালয়। আমাদের সাতকানিয়ার মাত্র 6টা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তৎমধ্যে আমাদের কাঞ্চনা উচ্চ বিদ্যালয় এটা ছিল সবচেয়ে বৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কাঞ্চনা উচ্চ বিদ্যালয়ে পুরা সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া বিভিন্ন জায়গা থেকে এসে লেখাপড়া করত। এই উত্তর কাঞ্চনাতে, আমাদের দক্ষিণ কাঞ্চনাতে আমাদের চৌধুরী সাহেব এখানে শিক্ষা বিস্তারের জন্যেই এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন। আজকে উনি এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তোলার কারণে আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ কাঞ্চনা সহ এউন্সিয়া, গাটিয়াডাঙ্গা, মাদাসা আর এই সমস্ত বিশাল এলাকাগুলোতে আমার মনে হয় প্রতি ঘরে ঘরেই এই স্কুলের ছাত্র এবং আমার ছাত্রী মেয়েরা আপনারা রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি স্মরণ করছি জনাব চৌধুরী সাহেবকে। ওনাদের মতো ব্যক্তি না হলে, উনি জায়গা না দিলে, এই প্রতিষ্ঠানটা না হলে, তাহলে আমাদের তো বিশাল এই শিক্ষার আলু আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারতাম না। আপনারা জানেন আমাদের দেশটা অত্যন্ত একটি সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ। বড় দুর্ভাগ্য, আমরা 1942 সালে আমাদের নিজের বিটা বাড়ির মালিকও আমরা ছিলাম না। ব্রিটিশের 200 বছরের গোলামির কারণে আমরা আমাদের জায়গার মালিকটাও ছিলাম না। 42 সালে শেরে বাংলা একে ফজলুল হক, এই বাংলার বাঘ, উনি এই প্রজাবিলি এবং প্রজাসত্ব জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের এই দেশে আপনারা, আমরা সবাই এই দেশের নাগরিকেরা মোটামুটি জমির মালিক আমরা হতে পারলাম। এই জমির মালিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের দেশে আমরা আজকে প্রায় 83 বছর আমরা অতিবাহিত করেছি। তৎকালীন 25 বছরের একটা সরকার এবং একটা দেশ ছিল। আজকে 54 বছরে আমরা স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা 54 বছর কাটালাম। সম্মানিত আমার মা ও বোনেরা এবং আমার সুধীবৃন্দ, যুবক ছাত্র বন্ধুরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, আমাদের এই 54 বছরে আমাদের প্রাপ্তি এবং আমরা কি পেতে চেয়েছিলাম আর আমাদের প্রত্যাশা কি ছিল, আমরা এখনো পর্যন্ত সেটা মিলাতে পারি নাই। প্রাপ্তি এবং প্রত্যাশা আমরা এক জায়গায় আনতে পারি নাই। তার কারণ হলো একমাত্র 2টা শ্রেণী, একটা হলো আমলা আর একটা হলো রাজনৈতিক নেতৃবৃন্দ। এই 2টা শ্রেণীর কারণেই আমাদের বাংলাদেশে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা মিলাতে পারছি না। আজকে আমাদের দেশ কোথায় যাওয়ার কথা ছিল আর আমরা আজকে কোথায়? আমাদের পার্শ্ববর্তী সিঙ্গাপুর, আমাদের মালয়েশিয়া, এই 2টা দেশ, আরও অন্যান্য দেশ যেগুলো আছে, কম্বোডিয়া, আপনারা সবাই জানেন আজকে সেই দেশগুলো, ফিলিপাইন আজকে কোথায় চলে গিয়েছে, আমরা আজকে কোথায়? আমাদের টাকার মূল্য এবং মাথাপিছু আয়, আপনারা এখানেও সবাই শিক্ষিত, সবাই এই দেশের সচেতন। আমার মা বোন এবং আমার ছেলে এবং মেয়েরা, আপনারা স্কুল কলেজে সবাই লেখাপড়া করছেন।
আমাদের মাথাপিছু ইনকাম এখনো পর্যন্ত আমরা যেই পর্যায়ে আসি আর মালয়েশিয়ার সাথে তুলনা করলে বিশাল পার্থক্য। আজকে আমাদের দেশে শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, আমাদের সব দিক থেকে প্রশাসন বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, আমরা যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যেতে পারি না। আজকে এই স্মরণ সভায় আমি আপনাদের খেদমতে আর বেশি বক্তব্য রাখবো না, শুধু এতটুকু আপনাদের কাছে আরজ করব, 5ই অগাস্ট কেন সংগঠিত হলো? এইরকম তো একটা গণ অভ্যুত্থান হওয়ার কথা ছিল না। স্বাভাবিকভাবে নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসবে, আবার কেউ ক্ষমতার থেকে চলে যাবে, এইটাই ছিল আমাদের সাংবিধানিক একটা রীতি এবং নীতি। কিন্তু দুর্ভাগ্য, যিনি দেশ স্বাধীন করলেন ওনাকেই একটা বিশাল কালো রাত্রির মাধ্যমে, আজকে বিপর্যয়ের মাধ্যমে ওনাকে বিদায় নিতে হয়েছে। আর একজন মহামান্য প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, ওনাকেও শাহাদাত বরণ করতে হলো। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 6ই ডিসেম্বর স্বৈরাচারকে বিদায় করার জন্য অনেক রক্ত আমাদেরকে দিতে হলো। পরবর্তী পর্যায়ে একটি একটি করে সরকার আসলো, শেষ পর্যন্ত 18 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা অতীতেও ছিলেন, 18 বছরও ছিলেন, কিন্তু দেশ এবং জাতিকে আজকে আমরা কোথায় নিয়ে গেছি? সবচেয়ে বড় আশ্চর্য কথা, আমি একজন এমপি, আমি এমপি হিসাবে আমি কতটুকু ধনের মালিক হতে পারি আমার মনে হয় জনগণ তো অবশ্যই বিবেচনা করবে। কিন্তু আপনারা সবাই জানেন গত 18 বছরে যারা আমাদের এমপি নির্বাচিত হয়েছেন, পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন এক একজন এমপি 2000 কোটি টাকার মালিক, 4000 কোটি টাকার মালিক। একজন প্রধানমন্ত্রী এবং ওনার বোন 268 বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আমাদের এই দেশে আমরা 100 জন, মাত্র 14% লোক তারা আজকে ব্যাংক লুটপাট করে ব্যাংকগুলা শেষ করে দিয়েছে। আমার ছাত্র বন্ধুরা, আজকে আমরা শিক্ষার দিক থেকে আপনাদেরকে একটা বিল্ডিংয়ের জন্য আমার কাছে বলতে হচ্ছে, কেন একটা হসপিটালের জন্য আমাকে বলতে হচ্ছে। আমি যখন 2001 সালে এমপি হিসাবে আপনাদের জনগণের খাদেম হিসাবে, সেবক হিসাবে নির্বাচিত হয়েছিলাম, দক্ষিণ কাঞ্চানাতে একটি হেলথ কমপ্লেক্স আমি উদ্বোধন করেছিলাম, চালু হয়েছিল। এখন শুনতেছি সেটাও নাকি একদম আদামরা অবস্থায়, সেখানে কোনো চিকিৎসা নাই, ঔষধ নাই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের এই দেশে শিক্ষা অঙ্গনে আজকে আমাদেরকে বিল্ডিংয়ের জন্য দাবি করতে হয়। আজকে আমাদের মেয়েদের বেতনের ব্যাপারে আপনারা যারা 1991 সালে আমরা শিক্ষার বিনিময়ে খাদ্য এইভাবে করে আমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এনেছিলাম। প্রাইমারি স্কুলে প্রত্যেকটা পরিবারকে 31 কেজি করে চাউল দিয়েছিলাম। আমরা যখন 2006 সালে আমাদের তৎকালীন 4 দলীয় জোট আমরা যখন ক্ষমতায় ছিলাম, যখন ক্ষমতা থেকে চলেছিলাম, চাউলের মূল্য ছিল মাত্র 15 টাকা, আর এখন চাউলের মূল্য হলো 60 থেকে 70 টাকা। আপনারা জানেন যে এইবারে জিনিসপত্রের দাম, শাকসবজি, পেঁয়াজ, রসুন, আদা, স্পাইসের যতগুলো আছে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, কি আশ্চর্য! এই দেশে পেঁয়াজের দাম, মূল্য আমার এই দেশের গ্রামবাসীকে দিতে হয়েছে 100 টাকা, 1 কেজিতে 100 টাকা আপনাদেরকে দিতে হয়েছে, 90 টাকা দিতে হয়েছে। আর সেই পেঁয়াজ আপনারা 5ই অগাস্টের পরে 25 টাকা, 30 টাকা, 35 টাকা পেয়েছেন। তাহলে আপনারাই প্রশ্ন করেন তখন কেন 100 টাকা দাম হলো, আর 5ই অগাস্টের পতনের পরে কেন পেঁয়াজের দাম 35 টাকা হলো? তখন কেন চিনির দাম 200 টাকা, 250 টাকা, 400 টাকা হলো? এখন কোন চিনির দাম শুধুমাত্র 120 থেকে 30 টাকা, 200 টাকার মধ্যে মিলিং চিনি পাওয়া গেল। তাহলে এই যে ব্যবধান, এগুলো কারা করলো? এরা করলো সিন্ডিকেট, এরা করলো মুনাফাকুরি, মাফিয়ারা এই দেশটাকে সর্বশান্ত করে দিয়ে। আপনি হিন্দু হন আর আপনি মুসলমান হন, আপনারা তো এই দেশেরই নাগরিক, আমরা এই দেশের মধ্যেই থাকবো। কিন্তু গত 18 বছরে অর্থনৈতিক দিক থেকে আজকে দেশকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। এটার মূলে একটি মাত্র কারণ, সেটা হলো আপনি স্কুলে লেখাপড়া করেছেন, এখন যারা দুর্নীতি করছেন, প্রশাসনে যারা আছেন, তারা তো সবাই শিক্ষিত, কিন্তু আপনি আজকে দেখেন একজন সিন্দুক চোর চুরি করলে তাকে আমরা কারাগারে দিচ্ছি, একজন ডাকাত ডাকাতি করলে তাকে কারাগারে দিচ্ছি,
একজন পকেট মারলে তাকে কারাগারে দিচ্ছি, কিন্তু কই এরা আছে কারাগারে। আর যারা পুকুর চুরি সাগর চুরি করে কলমের মাধ্যমে কোটি কোটি টাকা এই দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল এবং লুণ্ঠন করতেছে, তারা জেলের বাইরে। এটা তো সমাজ হতে পারে না। এই সমাজকে পরিবর্তন করার জন্যেই আজকে দীর্ঘদিন ধরে 54 বছর একজন কর্মী হিসাবে মানুষের সেবা করার চেষ্টা করেছি। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সমাজ চাই, একটা মানবিক, ইনসাফ, ন্যায়, বৈষম্যহীন এবং উন্নয়নশীল একটি দেশ পরিচালনা করার জন্যেই আজকে আমরা দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করেছি। আজকের এই স্কুলের এই স্মরণ সভাতে তারা নূর আহমদ চৌধুরীর পরিবারকেও স্মরণ করছি। সাথে সাথে 5ই অগাস্টে আপনারা চিন্তা করতে পারেন 124 জন কিশোর ঘরের ভিতর থেকেই মায়ের কোলে হেলিকপ্টারের 4 তার দিয়ে গুলি করার কারণে তারা মৃত্যুবরণ করেছে। আন্দোলন করার কারণে প্রায় 2000-এর মতো ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা কি এটা চেয়েছিলাম? আজকে আমাদের সংবিধান নিয়ে প্রশ্ন, আমাদের দেশে পার্লামেন্ট নিয়ে প্রশ্ন, আমাদের দেশে প্রশাসনে যারা আছেন তাদের ঘুষ, দুর্নীতি এবং তাদের কোটি কোটি টাকা এবং তাদের, আপনি চিন্তা করতে পারেন আপনারা এখানে যারা আছেন হয়তো হাত কার ফ্ল্যাট আছে শহরে জিজ্ঞাসা করলে হয়তো 1-2 হাত তুলবেন। আজকে আপনাদের এইখানে যারা আছেন সবাই, আমি বলবো যে আমাদের যে গৃহের দরকার আমরা সেই গৃহের মালিক হতে পারি না, আমাদের যেই জমির দরকার আমরা সেই জমির মালিক হতে পারি না, আমরা যেই নাগরিক অধিকার পাওয়ার কথা আমরা সেই নারী অধিকারগুলো পাই নাই। তো আজকে আপনাদের খেদমতে আরজ করব, চলুন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা একটা বস্তা পচা এই রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে আমরা একটি সুন্দর এবং নাগরিক এবং ইনসাফ এবং বিচার এই ভিত্তিতেই আগামী দিনে একটি বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশের নাম হলো নতুন বাংলাদেশ। এই জন্যে আমরা বলছি আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু স্বাধীন দেশ হিসাবে যে অধিকার পাওয়ার কথা ছিল আমাদের নাগরিকরা সেই অধিকার পায় নাই। তাই 5ই অগাস্টের এই বিপ্লবকে আমরা বলি এটা হলো একটি দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশের স্বপ্ন, যেই বাংলাদেশে আমরা নাগরিক হিসাবে আমাদের অধিকার নিয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আপনারা চিন্তা করেন বিচার, আমাদের দেশে কি কোনো বিচার আছে? আপনি ইউনিয়ন কাউন্সিলে যান, চেয়ারম্যানের কাছে বিচার দিলেন, বিচার পাইলেন না। গেলেন আপনি কোর্টে, জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, কোথাও বিচার নাই। শেষ পর্যন্ত হাইকোর্টে একটি জমির ফয়সালা করার জন্য আমাদের দেশের নাগরিকদেরকে হাইকোর্টে যেতে হয়। এটা তো কোনো অবস্থায় বিচার হতে পারে না, এটা বিচারহীনতা। এই বিচারহীনতা থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে বিচার ব্যবস্থার সংস্কার দরকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার, চিকিৎসার সংস্কার দরকার, সংবিধানের সংস্কার দরকার। দেশ আজকে ফিটনেস গাড়ির মতো আমাদের দেশের ফিটনেসটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। তাই আজকে সুধী সমাজ এবং আমার যুবক ছাত্র বিশিষ্ট ব্যক্তিদেরকে বলবো যে চলুন অতীতের এই পুরানো বস্তা পচা এই সমাজ থেকে আমরা একটি নতুন সমাজ কায়েম করার জন্যে, নতুন বাংলাদেশ কায়েম করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং মা ও বোনেরা আপনারা যারা এসেছেন, আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি। আমাদের চিকিৎসা নাই, শিক্ষা নাই এবং আমাদের দেশে চাকরি নাই। 92 লক্ষ লোক আজকে বেকার, 92 লক্ষ লোক বেকার। কেন এই বেকারত্ব কেন হবে? আজকে সেই বেকারত্ব থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আজকে 10 মাস ধরে যারা এই উপদেষ্টারা ইন্টারিয়াম গভর্নর দেশ চালিয়েছেন, আগামী দিনে আরও সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে, আর স্কুলের ব্যাপারে আমি তো আসলে গত 8ই অগাস্ট থেকে এই উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে বিশেষ করে আপনাদের ছেলে হিসাবে, সন্তান হিসাবে, আপনাদের এলাকার একজন ভাই হিসাবে কিছু কাজ করার সুযোগ উপদেষ্টা মহোদয়রাই দিয়েছেন। আমি সেই ভিত্তিতে আজকে ছড়া চট্টগ্রামে শুধু সাতকানিয়া লোহাগাড়া নয় 15টা উপজেলায় যতটুকু বেড়েছি কাজ করেছি। সাতকানিয়াতে এর মধ্যেই প্রায় 100 কোটি টাকার বাজেট এনেছি, লোহাগাড়াতে 100 কোটি টাকার বাজেট এনেছি। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেইখানে 2 লাখ টাকা 1 লাখ টাকা এই 10 মাসের মধ্যে আমাদের পক্ষ থেকে আমরা দিই নাই। এখন আমরা বিল্ডিং, যে স্কুল বিল্ডিং পাবো 6টা, সেখান থেকে আমাদের
ভাই সভাপতি সাহেব আমাকে দরখাস্ত দিয়েছেন, ফ্যাসিলিটিতে দিয়েছি। এইখানের স্কুল 6টা, উনারা না আরও 6টা স্কুল ইনশাআল্লাহ বিল্ডিং পাবে, মাদ্রাসাও পাবে। এইভাবে করে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, আমাদের দেশে সবচেয়ে বেশি বড় অবাক সেটা হলো দুর্নীতি, ঘোষ। এই দুর্নীতির থেকে আর সবচেয়ে বেশি হলো চাঁদাবাজি। এই জন্য আমাদের আমিরি জামাত আজকে উনি ঘোষণা করেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকব। দুর্নীতি আমরাও করব না, কাকেও করতে দেব না। আমরাও চাঁদাবাজি করব না, কাকেও চাঁদাবাজি করতে দেব না। আমরাও কোনো ভূমি দখল করব না, কাকেও কোনো ভূমি দখল করতে দেব না। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি এইরকম করে, তাহলে আমি স্পষ্টভাবে, আমি আপনাদের ভাই হিসাবে, আমি প্রায় আজকে 40-44 বছর ধরে সাতকানিয়া লোহাগাড়ার মানুষের সাথে আছি। আমার আজকে সঞ্চালক বললেন 91 যখন নির্বাচন করছি তখন মাত্র উনি ক্লাস 2 ছাত্র। আজকে উনিই এইখানে শিক্ষক হয়েছেন। আজকে আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আপনারা কাঞ্চনার শিক্ষিত মানুষ। কাঞ্চনা অত্যন্ত ঐতিহ্যবাহী ইউনিয়ন, বৃহত্তর সাতকানিয়া লোহাগাড়া সহ যখন আমাদের উপজেলা ছিল, থানা ছিল, তখনও কাঞ্চনা ইউনিয়ন ছিল। তাই আজকে কাঞ্চনা ইউনিয়নের আমার মা ও বোনেরা এবং আমার যুবক ছাত্ররা, আমার বিশিষ্ট ব্যক্তিরা, গণ্যমান্য ব্যক্তিরা, আমাদের শিক্ষিত ব্যক্তিরা সবার কাছে আবেদন জানাবো, এখন কোনো রাজনীতি নয়, এখন কোনো আর দল নয়, এখন কোনো আর ভেদাভেদ নয়। চলুন আজকে আমরা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ করার জন্য, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, বিচারহীন এই যে অবস্থা, সেইখান থেকে দেশকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আজকের স্মরণ সভায় আমাকে আপনারা যে অতিথি হিসাবে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, জনসভা হবে, গণসংযোগ হবে। তখন আমার পক্ষ থেকে আমার টোটাল বক্তব্য আমরা সামনে কি করতে চাই, যেমন আমার এখন স্লোগান, কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। আমার গরিব মানুষের অধিকার দিতে পারলেই বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো। আমার নিঃস্ব, গরিব, অসহায়, আর্তনাদে যারা আজকে চিৎকার করছে, তাদেরকে যদি বাঁচাতে পারি, তাহলে আমরা নতুন বাংলাদেশকে করতে পারবো। এই স্লোগানের ভিত্তিতে আগামী দিনে সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে উঠে, গোত্র গোষ্ঠী সব কিছুর ঊর্ধ্বে উঠে চলুন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধরে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ গড়ার আহ্বান রেখে আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার কথা শোনার জন্য, বিশেষ করে আমার মা ও বোনেরা এবং আমার মেয়েরা, আমার ছেলেরা, যুবকেরা, ছাত্ররা এবং আমার গণ্যমান্য ব্যক্তিরা এতক্ষণ যে বসে রয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে করে দেশ ও জাতির, বিশেষ করে এখন তো অলরেডি গভর্নমেন্টের পক্ষ থেকেই বলা হচ্ছে চট্টগ্রামের অভিভাবক, আমার নামটা সেখানে তারা লিপিবদ্ধ করেছে। আসুন আমরা সবাই মিলে আগামী দিনে শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, সারা বাংলাদেশকে শহীদের রক্তে রঞ্জিত স্নাত এই দেশকে আমরা একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি যাতে করে কর্মী হিসাবে কাজ করতে পারি, সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এনআই চৌধুরী হাই স্কুল জিন্দাবাদ। আমার ছাত্র বন্ধুরা, আপনারা সবাই, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, রহমত করুক, এই এলাকাতে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করুক, এই দোয়া করে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।